ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, তোমরা শীতের আমেজে আমার মনে হয় বেশ ভালোই আছো। এই কটা মাত্র দিন আমরা একটু আনন্দে থাকি, মানে ওই আর কি, পরিবেশটা একটু ঠান্ডা, সেই প্যাচপ্যাচানি গরম সে ব্যাপারটা নেই। বেশ একটু ভালো লাগা, একটু কোথাও ঘুরতে যাওয়া, অথবা এই ক্রিসমাসের যে ছুটিটা উপভোগ করা, সেটা বোধহয় আমাদের বেশ ভালোই লাগে, রেলিশ করি বলা যেতে পারে আমরা। তবে তোমরা তো জানোই আমার যে প্রফেশন, তাতে ওইভাবে রেলিশ করার সুযোগ আমার হয় না। এই মিউজিক কি হচ্ছে আমার রেলিশ করার জায়গা। আর এই যে আনকাট শাওলির যখন ভিডিও করব এরকম ভাবনা আমি ভাবি, মোটামুটি প্রত্যেকটা উইকেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তখন না ভীষণ ভালো লাগে যে আজকে তোমাদের সাথে কি শেয়ার করব। মনের মধ্যে জমা থাকে তো কথাগুলো, তো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, আর একটা বিশেষ কথা তোমাদের বলার আছে। আমি যে প্যারানর্মাল যে এপিসোডটা করেছিলাম প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে, তো এই এপিসোডের জন্য রিকোয়েস্ট আসছে আমার কাছে, ফোনেও রিকোয়েস্ট আসছে, মেসেজেও রিকোয়েস্ট আসছে যে আর একটা এপিসোড তারা চায়। তো দেখা যাক, আমার বিশেষ কোনো জায়গায় একটু গিয়ে এরকম কিছু এপিসোড করার ইচ্ছা আছে, আর বিশেষ কিছু ঘটনা বলার ইচ্ছা তো রইল। যাই হোক, আজকে যে প্রসঙ্গে তোমাদের সঙ্গে কথা বলবো, সত্যি মনটা একটু ভারাক্রান্ত। ঠিক আছে, উইন্টারের মহল একটা, বেশ একটা ফেস্টিভ মুড, কিন্তু তার মধ্যেও যেন কোথাও একটা বিষাদের সুর বাজছে। যাই হোক, চলো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু শুরু করি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, তার জন্য দু একটা কথা বলে রাখা খুব দরকার। আমার এই আনকাট শাওলি চ্যানেলে আমি দেখছি একটু করে সাবস্ক্রাইবার বাড়ছে, মানে মানুষজন একটু দেখছেন, সেটা বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ তার জন্য। কিন্তু আমার মনে হয় যত চ্যানেলের ভিউজ বাড়বে, যত মানুষ দেখবেন, তত বোধহয় কিছু জিনিস ক্লিয়ার করে দেওয়ার প্রয়োজনীয়তা আসবে আর কি। তো সেই ব্যাপারটা একটু বলি। প্রথমেই বলবো যে আমি কিন্তু কোনো সাংবাদিক নই, এবং আমি কোনো রকম কোনো তথ্য আপনাদের দেব না। কারণ দেখুন, এখন ইউটিউবের যুগ বা মিডিয়ার যুগে তথ্য পেতে মানুষের বিশেষ সময় লাগে না। তোমরা নিউজ স্ক্রোল করলে, মানে ইউটিউব বলো বা ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়া বা নিউজের সামনে বসলে তো ভুরি নিউজ। সো তথ্য দিয়ে তোমাদের লাভ বিশেষ আছে বলে মনে হয় না। তবে খারাপ লাগাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, একদম আমার পার্সোনাল যে সমস্ত ভাবনা, যে সমস্ত চিন্তা বা ভালো লাগা বা মন্দ লাগা, সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আমি সেটা বিশেষভাবে চাইবো তোমরাও যদি আমার সাথে শেয়ার করো, তোমরা কমেন্টস লেখো আমাকে, তোমরা জানাও তোমাদের ভালো লাগা মন্দ লাগার কথা। এই যে বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ নিয়ে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আসলে কি জানো, আমার যেটা একদম, এটা হলো সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা আমার, সেটা হচ্ছে যে বাংলাদেশ একদম প্রতিবেশী রাষ্ট্র, তো যার জন্য বাংলাদেশের কোনো কিছু আমাদের ভীষণ এফেক্ট করে। দেখো, ইলিশ মাছ বলো সেই বাংলাদেশ, বা ভালো মাছ বা ভালো অনেক কিছু জিনিসপত্র যেরকম আমরাও বাংলাদেশ থেকে নিই, বাংলাদেশও আমাদের কাছ থেকে নেয়। অ্যাকচুয়ালি বাংলাদেশ তো আমাদের থেকে আলাদা নয়। আমরা বাঙালি, ওরাও বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। আমরা ওদের পূর্ববঙ্গ বা বাংলাদেশের মানুষ বলি, কিন্তু আমরা কিন্তু এক। হ্যাঁ, অনেক এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, কারণ
তোমরা বলতেই পারো যে এখন তো যে পরিমাণ অশান্তি বাংলাদেশে চলছে, তারপরেও বাংলাদেশ আর আমরা এটা বলার কোনো জাস্টিফিকেশন নেই। হতে পারে, অনেকের ওপিনিয়ন সেটা হতে পারে, আমারও যে ওপিনিয়ন সেটা নয় সেটা আমি বলবো না। কিন্তু দেখো, মানুষের রক্ত তো সেই লালই, আমাদের রক্ত লাল, এবং বাংলাদেশে যারা কট্টরবাদী রয়েছেন তাদের রক্তের রঙও কিন্তু লাল। সুতরাং মানুষ কিন্তু সবাই আমরা, এবং ওরাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলে, এবং আমাদের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই দুটোই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচনা। কিন্তু এই যে প্রেজেন্ট যে সিচুয়েশন, সেটা আমার মনে হয় যে একটা বিশেষ অশান্তিপূর্ণ জায়গা, বিশেষ করে ওনাদের যিনি আগে রুল করতেন আর কি, শাসক ছিলেন আর কি, সেই শাসক মানে আমি শ্রীমতী শেখ হাসিনার কথা বলছি আর কি। উনি আমাদের ভারতবর্ষে আসার পর থেকেই আমার মনে হয় যে বাংলাদেশে এই শাসককে যারা বিশেষভাবে ডিসলাইক করতেন, তাদের ভারতবর্ষের প্রতি ডিসলাইকিংসটা আরো বেশি বেড়ে গেছে। তাছাড়াও একটা বিশেষভাবে প্রবলেমের জায়গা, বাংলাদেশে যে বর্তমান সরকারটা রয়েছে সেই সরকারটা কিন্তু নির্বাচিত সরকার নয়। আমি যতটুকু জানি, আমার কাছে ইনফরমেশন যতটুকু আছে, আমি যতটুকু বুঝতে পারি, আমার মনে হয় যে তার মধ্যে বিশেষ কোনো ভুল নেই। যেহেতু নির্বাচিত সরকার নয় এবং একটা বিশেষ অবস্থায় এই সরকারের প্রতিষ্ঠা হয়েছে, সেই জন্য ভারতবর্ষের গভর্নমেন্ট যদি তাদের সাথে কোনো স্বাক্ষর করে, কোনো কিছু, যে কোনো চুক্তি হোক বা মৌন স্বাক্ষরিত যদি হয়, তাহলে আমার মনে হয় যে সেটা বিশেষ ধোপে টিকবে না পরবর্তীকালে। কারণ যখন নির্বাচন হবে তখন আবার নির্বাচিত সরকার বলতেই পারে যে ওরা তো নির্বাচিত সরকার ছিল না, যার জন্য আমরা তোমাদের সাথে যে স্বাক্ষরটা হয়েছিল, তোমাদের সাথে যে কথা হয়েছিল, সেটাকে আমরা রাখতে বাধ্য নই, কারণ প্রেজেন্ট সরকারটা হচ্ছে নির্বাচিত সরকার। আমি এটা ভবিষ্যতের কথা বলছি আর কি। যার জন্য যে সমস্যাটা হচ্ছে যে ভারতবর্ষ আমার মনে হয় যে কোনো রকম ভাবেই তাদের ইন্টারনাল ব্যাপারে জড়াতেও পারছে না, যেরকম অ্যাট দ্য সেম টাইম কোনো রকম কোনো চুক্তির মধ্যেও যেতে পারছে না। কিন্তু যেটা সমস্যাটা দাঁড়াচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষ, মানে ওখানের যে বাংলাদেশের যে সংখ্যালঘু মানুষ, তাদের জন্য একটা খুব বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সেই সমস্ত মানুষরা অত্যাচারিত হচ্ছেন। এবং দেখো, আমরা তো মেজরিটি মানুষ মিডিয়া নির্ভর, তাই না? কারণ আমরা তো আর বাংলাদেশে গিয়ে বা আমাদের ভারতবর্ষ বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না যে কে বর্ডারে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়ছে বা সেখানে কি হচ্ছে। আমাদের কিন্তু সেই মিডিয়া নির্ভর বা কিছু তথ্য নির্ভর জায়গা থেকেই খবরগুলো সংগ্রহ করতে হয় বা আমরা জানতে পারি। তো সেখান থেকে যেটা জানতে পারছি সেটা অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি। কারণ অসুস্থ বাবা মাকে ফেলে সন্তান চলে আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিকজ তিনি মানে সে বাঁচতে চাইছে, যে চূড়ান্ত একটা অত্যাচারের হাত থেকে সে বাঁচতে চাইছে। এবং এই কথাগুলো বলার জন্য হয়তো এরকম কেউ বলতে পারো যে তোমরা মানে আমাদের লোক না হলেও, মানে আমাদের ইন্ডিয়ার কোনো মানুষ না হলেও ও দেশের যদি কেউ দেখে তাহলে বলতে পারে যে এটা একটা উস্কানিমূলক কথা। কিন্তু আমি তো তথ্য নির্ভর হয়ে এই কথাটা বলছি। আমি আজকে যেদিন ভিডিও করতে বসেছি সেদিন আমি নিউজ শুনলাম, এবং গতকালকের নিউজও শুনলাম, একজন সাঁতার কেটেও চলে আসতে চেষ্টা করছেন আমাদের ইন্ডিয়াতে। সংখ্যালঘু মানুষের বাঁচাটা খুব মানে জটিল অবস্থা এখন বাংলাদেশে, সেটার জন্যই মেন আমি কনসার্ন। সেই জন্যই আমি
যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে এই যে দেখো মানুষে মানুষে ক্ষোভ, এই মানুষে মানুষে বিভেদ, যার জন্যই কিন্তু এত অশান্তির সৃষ্টি হচ্ছে। আসল কথা আমার মনে হয় এর মধ্যে একটা ব্যাপারও রয়েছে যে বাংলাদেশে যে সরকার বর্তমানে রয়েছেন সেই সরকার কিন্তু কোনো রকম কোনো তাদের অভিজ্ঞতা নেই রাজনৈতিক জীবনে। মানে তারা কেউ যারা একদম শাসক মানে শাসন করছেন, মানে অন্তর্বর্তী যে সরকার রয়েছে, দেশের যে অন্তর্বর্তী সরকার বর্তমানে রয়েছে সেই অন্তর্বর্তী সরকারের কেউই কিন্তু পলিটিক্সের সঙ্গে জড়িত নন। যার জন্য কি যে কূটনৈতিক রিলেশন আমরা দেখো ঘরের মধ্যে বসে অথবা যে বিভিন্ন রকম প্রফেশনে রয়েছি আমাদের কাজেই, কিন্তু যারা একটা দেশ শাসন করছে, সে আমাদের ভারতবর্ষ হোক, বাংলাদেশ হোক, আমেরিকা হোক, চীন হোক, জাপান হোক, তাদের যারা দেশ শাসন করছে তাদের কিন্তু কূটনৈতিক বুদ্ধি থাকা ভীষণভাবে প্রয়োজনীয়। এবং তারা এতটাই কূটনৈতিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে এতটাই কি বলবো অনভিজ্ঞ বলা যায় যে তাদের নিজেদের দেশের যে বর্তমান অবস্থা সেটাকেও সামনে রাখতে পারছেন না। নিজের দেশ যদি শান্ত না হয় তাহলে তারা সেখানেও নির্বাচন করবেন কি করে? এবং সংখ্যালঘুরা তাদের দেশে অত্যাচারিত, এটা সারা পৃথিবী জুড়ে একটা নিন্দার ঝড় উঠছে। আমি তো সেই মানুষগুলোর কথা ছেড়েই দিলাম, তারা যে কষ্ট করে যেভাবে যুদ্ধ করে সেখানে রয়েছে, মানে যেভাবে কষ্ট তারা সহ্য করছেন তাদের কথা আমি তুলছি না, কারণ তাদের বোঝার মতো অবস্থায় বোধহয় আমরা নেই, কারণ আমরা তো খুব শান্তিতে রয়েছি, সুখে রয়েছি। তাদের প্রেজেন্ট কন্ডিশন বোধহয় আমরা বুঝতেই পারবো না। কিন্তু যে সমস্ত মানুষরা যারা বাংলাদেশ গভর্নমেন্টটা চালাচ্ছেন তারা এতটাই অনভিজ্ঞ রাজনৈতিকভাবে তারা নিজের দেশের শান্তি বজায় রাখতে পারছেন না, যার জন্য নির্বাচনের প্রসঙ্গ আসছে না। দেশ যতক্ষণ শান্ত না হবে নির্বাচন কি করে হবে? গণতান্ত্রিক ভাবে যে দেশটা চলবে সেটাই হতে পারছে না। সুতরাং তারা যেহেতু অনভিজ্ঞ, তাদের দেশের মানুষ সাফার করছে, আমরা প্রতিবেশী রাষ্ট্র সাফার করছি, আর হচ্ছে কূটনৈতিক ভাবে তারা অনেকটা ব্যাকে চলে যাচ্ছে। মানে চীন বলো বা আমেরিকা বলো, এদের সাথে যে একটা কূটনৈতিক রিলেশন বা একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান, তারা নিজেরাই বুঝতে পারছে না যে এই দেশগুলোর সঙ্গে কিভাবে কূটনৈতিক ভাবে বা রাজনৈতিক ভাবে তাদের সাথে চলতে হবে। দেখো রাজনৈতিক কোনো ব্যাপার বা রাজনীতিটা কোনো নট এ কাপ অফ টি। হ্যাঁ, আমি আজকে হঠাৎ করে রাজনীতি নিয়ে আলোচনা করতে শুরু করে দিলাম, আমি পারবো না রাজনীতি নিয়ে আলোচনা করতে। তবে হ্যাঁ, চোখের সামনে এতগুলো মানুষ সাফার করছে এবং প্রতি মুহূর্তে হিংসাত্মক ঘটনা দেখছি, সেগুলো ডেফিনেটলি একটা মনে এফেক্ট করে। আমি যেরকম একদিনে রাজনীতি শিখে নিতে পারবো না, সেরকম কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তী যে সরকার রয়েছে সেই সরকারের পক্ষেও কিন্তু জাস্ট দুদিনেই কূটনৈতিক রিলেশন কি বা রাজনৈতিক ভাবনা কি সেটাও ভেবে ফেলা সম্ভব নয়। যেটা আমরা দেখেছি তার আগের যে গভর্নমেন্ট ছিল, মানে শ্রীমতী শেখ হাসিনা, তার তো রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড ছিল। তিনি জানতেন যে হাউ টু ট্যাকল একটা দেশের মধ্যেই সংখ্যালঘুদের সাথে কিভাবে বিহেভ করতে হয়। যদিও তার সম্পর্কে বহু সমালোচনা এবং বহু আলোচনা এবং বহু জায়গায় তাকে মানে প্রচুরভাবে দোষারোপ করা হয়েছে, সেই দোষারোপের সত্যতা কতটা বা সেটা বিচার্য বিষয়, কিন্তু অনেক দোষ তার উপর আছে। তারপরেও কিন্তু এটা বলতে হবে, মানে দোষারোপ করা হয়েছে এরকম একটা ব্যাপার আছে, কিন্তু তারপরেও বলতে হবে যে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। যার জন্য দেশও তখন শান্ত ছিল এবং তার চতুর্দিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে
কিভাবে রাজনৈতিকভাবে চলতে হবে বা কূটনৈতিকভাবে চলতে হবে বা আমদানি রপ্তানি এইগুলো সমস্ত কিছু, সেগুলো কিন্তু খুব সুন্দর চলছিল। আসল কথা আমি যেটা বলতে চাইছি সেটা না খুব একটা ভাস্ট ব্যাপার, তো একটা পুরো দেশে পুরো একটা একটা রাষ্ট্রের ব্যাপার, তো সেটা তো এরকম ছোট টাইমে বলা সম্ভব নয়। কিন্তু আমি প্রার্থনা করব, ঈশ্বর বলো আল্লাহ বলো, তাদের কাছে আমি প্রার্থনা করব। আমার কাছে তো ঈশ্বর আল্লাহ দুটোই সমান, এবং বাংলাদেশে আমার প্রচুর চেনাশোনা মানুষ আছেন, তাদের সাথে কিন্তু আমার এখনো রেগুলার কথা হয় এবং তাদের সাথে আমার কিন্তু খুব ভালো সম্পর্ক। আর একটা বিশেষভাবে কথা বলা দরকার, তারাও কিন্তু চাইছেন, তারা কিন্তু আমাদের মানে সেম জাতি নন, হ্যাঁ, তারা কিন্তু মুসলিম, তারাও কিন্তু চাইছেন যে বাংলাদেশের খুব তাড়াতাড়ি শান্তি ফিরুক। একটা শ্রেণীর কট্টরপন্থী মৌলবাদী তাদের কথা অনুযায়ী বাংলাদেশে যে গন্ডগোলটা হচ্ছে, তার জন্য কিন্তু আমরা সমগ্র বাংলাদেশের মানুষদের আমরা ভুল বুঝছি। অন্তত এটা আমার ভাবনা, একদম ব্যক্তিগত ভাবনা। হ্যাঁ, সুতরাং সেটা তো ভুল বোঝার কোনো কারণ নেই, সে মানুষগুলোর তো কোনো দোষ নেই। আমরা তো প্রত্যেকটা মানুষের ওপিনিয়ন পাচ্ছি না, আমরা যেটা নিউজে পাচ্ছি বা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষের ওপিনিয়ন পাচ্ছি। ইসকনকে কিন্তু সবাই খারাপ বলছে না, ইসকনকে সবাই বলছে না যে ক্যান্সার হয়েছে এটা সেটা ফেলে দাও। অনেক মানুষ ভালোও বলছেন, তার খবর কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং এক ঝটকায় বলে দেওয়া যায় না যে বাংলাদেশের সমস্ত মানুষই খারাপ, না, এরকম ভাবে ডিসিশন নেওয়া আমার মনে হয় কোনোভাবেই ঠিক নয়। সোশ্যাল মিডিয়াতে এমনও পোস্ট আমি দেখছি যে বাংলাদেশে যারা বন্ধু আছে তাদের পরিত্যাগ করো, না, আমি এ মতে কোনোভাবেই বিশ্বাসী নই। যে কোনো কিছু আলোচনা এবং যে কোনো কিছু একটা কোনো রকম কোনো দেখুন ছোট গন্ডগোল থেকে বড় একটা কোনো গন্ডগোল, যে কোনো ইস্যু আলোচনার মাধ্যমে সেটা শান্তি আসে, এবং শান্তির থেকে বড় আর কিছু হতে পারে না। সুতরাং সংখ্যালঘুরা সেখানে নির্যাতিত, আমার অ্যাপিল থাকবে বাংলাদেশের কাছে যে দেখুন, বাংলাদেশের কাছে অ্যাপিল করে সত্যি কোনো লাভ নেই। তারা যেরকম আমরা মিডিয়ার থ্রু খবর পাচ্ছি, তারা যুদ্ধর কথা বলছে, মানে এর থেকে কি বলবো, মানে ছেলে মানুষই কথা বোধহয় আর হয় না। এই জন্যই আমি বলছি যে ওনাদের রাজনৈতিক চিন্তাধারা না একদম মাইনাস। একটা আবেগের বসে চললেই তো আর রাজনীতি করা যায় না। রাজনীতির জন্য যথেষ্ট পরিপূর্ণ একটা ভাবনা, একটা সুচিন্তিত মতামতের প্রয়োজন। যাই হোক, আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করব, অলমাইটি গড, তার কাছে প্রার্থনা করব যাতে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে বাংলাদেশে। যে মানুষগুলো নির্যাতিত তারা যাতে শান্তি করে থাকতে পারে, এবং এই নির্যাতনের জন্য যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করব। খুব তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশ মানিয়ে গুছিয়ে চলুক এবং সুন্দর সুসম্পর্ক বজায় থাকুক ভারতবর্ষের সঙ্গে। যাই হোক, আমার একদম ব্যক্তিগত ভাবনা তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরাও অবশ্যই জানিও তোমাদের ব্যক্তিগত ধারণা, তোমাদের যে ছোট ছোট অনুভূতির কথা সেইগুলো সম্পর্কে। কারণ অনেকেরই আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে, যেটা আমি খবর পাচ্ছি, তারা কেউ হয়তো যোগাযোগ করতে পারছেন না। হ্যাঁ, তো তোমরাও তোমাদের ভাবনা কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো এবং ভালো রেখো, ভালো থেকো শারীরিকভাবে এবং মানসিকভাবে। খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন টপিক নিয়ে।